স্টুডেন্টস, তোমাদের শুভকামনা জানিয়ে আজকের লেকচার শুরু করছি। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমি কলেজ স্টুডেন্টস মানে যারা ফার্স্ট ইয়ারের ফাইনালের প্রত্যাশী ছিল কিংবা যারা এইচএসসি পরীক্ষার্থী, আমি সবাইকে পরামর্শ দিব এই লেকচারটা দেখার জন্য। কারণ এই লেকচারে আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার একদম শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করে আমরা যত কঠিন পর্যায়ের ম্যাথ আছে মোটামুটি সবই দেখার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা যাদের জন্য একদমই শুরু, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা কখনো কমপ্লেক্স নাম্বার করে নাই, তাদের জন্য বলি, আমরা ক্লাস 9-10-এ রুটের ভিতরে কোনো নেগেটিভ নাম্বার থাকলে তাকে অনায়াসে বাদ দিতাম, বলতাম যে এটা একটা অবাস্তব জিনিস, এটা কাউন্টেবল না, এটাকে বাদ দিতে হবে, তাই এটাকে বাদ দিয়ে দিতাম। কিন্তু কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই চ্যাপ্টার যে চ্যাপ্টারে রুটের ভিতরে মাইনাস কোনো নাম্বার নিয়েই ক্যালকুলেশন হয়, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হায়ার স্টাডিজে এই চ্যাপ্টার তোমাকে বারবার ফেস করতে হবে, তাই বেসিকটা খুবই স্ট্রং হওয়া দরকার। সবাই দেখো, কমপ্লেক্স নাম্বার অথবা ইমাজিনারি নাম্বারও বলে, ইমাজিনারি নাম্বার বাংলায় বলে জটিল সংখ্যা অথবা অবাস্তব সংখ্যা। কাকে বলে? জটিল সংখ্যার একটা খুব ছোট ইউনিট আছে, আই, ইটালিক আই। দেখবে বইতে বাঁকা করে আই লেখা আছে। এই যে ইটালিক আই এর ভ্যালু হচ্ছে √-1। এটাকে জটিল সংখ্যার একক বা কমপ্লেক্স নাম্বারের ইউনিট বলা হয়। আই যদি √-1 হয় তাহলে আই স্কয়ার কত হয়? -1। দেখো সবাই, আই কিউব কত হয়? আই স্কয়ার ইনটু আই, মানে -1 ইনটু আই ইজ ইকুয়াল টু -i। আই টু দি পাওয়ার 4 কত হয়? আই স্কয়ার হোল স্কয়ার, মানে -1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আই এর পাওয়ারের ক্যালকুলেশন খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এবং ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে তোমাকে জানতেই হবে আই এর পাওয়ারের ক্যালকুলেশন কিভাবে হয়। সবাই দেখো, আমি আবারও দেখাই, আই এর ভ্যালু হচ্ছে √-1, সো আই স্কয়ার হচ্ছে -1, আই কিউব হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আই এর পাওয়ার যে কোনো রিয়েল নাম্বার হোক না কেন, রিয়েল ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সে পজিটিভ হোক অথবা পাওয়ারটা নেগেটিভ হোক, আউটপুট কিন্তু চারটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, +-i, +-1। খেয়াল করো, তুমি এটাকে আই বলো, এটা -1, -i, +1। দেখো, +-i, +-1। আই এর পাওয়ার যা ইচ্ছা তাই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হোক, আউটপুট এই চারটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং আরেকটা কথা মনে রাখতে হয় স্টুডেন্টদের, ফার্স্ট কথা হচ্ছে আই স্কয়ার মানে -1, আই কিউব মানে -i, আই টু দি পাওয়ার 4 মানে 1। মুখস্থ করতেই হবে, মুখস্থ রাখতেই হবে, তাহলে ম্যাথ খুব কুইক ক্যালকুলেশন করা যায়। এবং আমরা মনে রাখবো আই টু দি পাওয়ার প্লাস মাইনাস ডিভাইজিবল বাই 4, মানে 4 দ্বারা বিভাজ্য। বাংলা ভাষা, আই টু দি পাওয়ার প্লাস মাইনাস 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যদি পাওয়ারে থাকে তার আউটপুট সব সময় 1 হয়। আই দিয়ে ডিভাইজিবল, আই এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য বা ডিভাইজিবল বাই 4। আমরা একটু দেখাই তোমাদের। আগে কথা হচ্ছে ডিভাইজিবল বাই 4 মানে 4 দ্বারা বিভাজ্য কি করে চিনে, কি করে বুঝে, ছোট ক্লাসের জিনিস। আমরা জানি যেই নাম্বারে, যেমন দেখো 63244, লাস্টের 2 ডিজিট যদি ডিভাইজিবল বাই 4 হয় তাহলে সেই নাম্বারটা ডিভাইজিবল বাই 4 হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আই টু দি পাওয়ার যদি এত লিখি, এর আউটপুট অবশ্যই 1। যদি মাইনাস এত থাকে তাও 1। আবার ডিভাইজিবল বাই 4 হতে পারে, যেমন 93200, এমন কোন নাম্বার যার লাস্টের 2 ডিজিট হচ্ছে 00, তাহলে অবশ্যই সেটা ডিভাইজিবল বাই 4 হবে। তাহলে i টু দি পাওয়ার 93200 এর আউটপুট কত হবে? 1। যদি এমন হতো i টু দি পাওয়ার -93200, তার আউটপুট কত হতো? 1। আমি সেটাই বলেছি, যদি পাওয়ারটা ডিভাইজিবল বাই 4 হয়, প্লাস হোক মাইনাস হোক, তার আউটপুট অবশ্যই কত হবে? 1। এখন দেখো, আমি আবারও বলছি, আই এর পাওয়ারের ক্যালকুলেশনটা বেশ ইম্পর্টেন্ট, এই জন্য এটা খুব মনোযোগ দিয়ে দেখবে, আমাদের ম্যাথে ভীষণ কাজে লাগে। আই টু দি পাওয়ার -49। এখন তোমাকে বলবো যে এর ভ্যালু তুমি বের করো। এটা বুয়েট অ্যাডমিশনে
যখন এমসিকিউ ছিল যে আমলে, এমসিকিউতে এসেছিল এই প্রশ্ন i⁻⁻49 এর ভ্যালু কত। সবসময় মনে রাখবে নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে নরমালি তুমি বেশিটা লিখবে, যেমন 49 এর পরে কোন নাম্বার ডিভাইসিবল বাই 4 মানে 4 দ্বারা বিভাজ্য, হিসাব করে দেখো 52, তাহলে তুমি লিখবে i⁻52 ইনটু i কিউব। সবাই দেখো এটা কিভাবে লেখা যায়, i⁻52 ইনটু i কিউব। -52 দেখো আমি একটু আগেই বলেছি ডিভাইসিবল বাই 4, সো এটা ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1 আর i কিউব হচ্ছে -i, তাহলে এর আউটপুট কত পাবো আমরা, -i। এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আবার ধরো i⁻1813159 ধরো এটা কোনো একটা মোবাইল নাম্বার, আমি জিরোকে বাদ দিয়ে লিখেছি, তোমাকে বললো যে এর আউটপুট বের করো। হ্যাঁ, সবাই লাস্টের 2 ডিজিটের দিকে খেয়াল করো। আমরা কি বলেছি, লাস্টের 2 ডিজিট যদি ডিভাইসিবল বাই 4 হয় বা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওটার আউটপুট 1। এটা যদি 09 না হয়ে 08 হতো, ইনটু i লিখে দিই, i টু দি পাওয়ার এত ইনটু i, তাহলে দেখো এটা কিন্তু 09 হয়, তাহলে এর আউটপুট কত হচ্ছে 1 ইনটু i মানে হচ্ছে i। তাহলে i এর পাওয়ারের ক্যালকুলেশন গুলো জানা, করতে পারা খুবই দরকার এমসিকিউর জন্য। আবার যেমন দেখো i টু দি পাওয়ার -1, i টু দি পাওয়ার -1 কে আমি লিখতে পারি 1/i। আমরা একটু আগে i এর পাওয়ার লেখার সময় লিখেছিলাম যে i স্কয়ার হচ্ছে -1, তাহলে আমি 1 কে লিখতে পারবো -i স্কয়ার/i। i স্কয়ার যেহেতু -1, তাহলে -i স্কয়ার হচ্ছে +1। এখন যদি আমি কেটে দেই দেখো এর আউটপুট কত আসে, -i। তার মানে i টু দি পাওয়ার -1 এর আউটপুট হচ্ছে -i। আমাদের ভীষণ কাজে লাগবে এই ক্যালকুলেশন গুলো, পুরো চ্যাপ্টার জুড়ে আমাদের ভীষণ কাজে লাগবে। বিশেষ করে অনেক জায়গাতে এমন আমরা ফেস করব যে আমরা i টু দি পাওয়ার -1 কে ডাইরেক্ট -i লিখে দিচ্ছি। এজন্য i এর পাওয়ারের ক্যালকুলেশন তোমাকে জানতেই হবে এই চ্যাপ্টারের জন্য। আমি আবার একটু পুরনো কথা বলি যে i টাকে আমরা কি বলেছি, একটা ইটালিক i, ছোট হাতের i, ইটালিক i, যাকে বলা হয় কমপ্লেক্স নাম্বারের ইউনিট বা জটিল সংখ্যার একটা একক। স্টুডেন্টস তোমরা দেখো একটা কমপ্লেক্স নাম্বারকে সারা ওয়ার্ল্ড ওয়াইড নরমালি z দিয়ে প্রকাশ করা হয়, ইটালিক z। তোমরা বিশ্বের বিভিন্ন বইতে যদি হাত দাও দেখবা যে ইটালিক z অন্য কিছু দিয়েও লেখে, বাট ম্যাক্সিমাম জায়গায় ইটালিক z দিয়ে লেখে। একটা কমপ্লেক্স নাম্বার ইটালিক z তার বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন a + ib। একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে রিয়েল নাম্বার a, আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি পার্ট যেখানে i থাকে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচার হচ্ছে এরকম, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। z a + ib। z যদি এমন হয় তাহলে z পার্ট দিয়ে নরমালি লেখা হয় a - ib। স্টুডেন্টস মনে রাখবে এদেরকে পরস্পরের কনজুগেট বলে, বাংলায় বলে অনুবন্ধী। এদেরকে পরস্পরের কনজুগেট বা অনুবন্ধী বলে। নরমালি কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে একটাকে নরমালি z দিয়ে লিখে আর একটাকে z বার দিয়ে লিখে, একটা a + ib হলে আরেকটা হচ্ছে a - ib। আমি আবারো বলি একটা কমপ্লেক্স নাম্বারের বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন, একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। রিয়েল পার্টটা যদি a হয়, ইমাজিনারি পার্টটা হচ্ছে +ib। এখন আমাদের মাথায় আসতেই পারে যে শুধু যদি আমি ib লিখি এটা কি হবে, শুধু যদি ib লিখি এটাও কমপ্লেক্স নাম্বার, এটাকে বলে বিশুদ্ধ জটিল সংখ্যা, পিওর কমপ্লেক্স নাম্বার, যেখানে কোনো রিয়েল পার্ট নাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করি। সবাই দেখো একটু আগে আমরা i এর পাওয়ার নিয়ে স্টাডি করেছি, আমরা i এর পাওয়ার নিয়ে অ্যানালাইসিস করেছি, আমরা কমপ্লেক্স নাম্বারের কিছু বেসিক স্ট্রাকচার দেখেছি। এবার কিছু বেসিক ক্যালকুলেশন দেখো। ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার a + ib, c + ib। যদি আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারকে যোগ করি, অ্যাড করে দেই, দেখো এটাকে খুব ইজিলি আমরা এভাবে লিখতে পারবো যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু a + ib। তার মানে দুইটা কমপ্লেক্স নাম্বারের সামেশন তাদের যোগ করলে আউটপুট যেটা আসে সেটাও একটা কমপ্লেক্স নাম্বার। দুইটা কমপ্লেক্স নাম্বারের সামেশন একটা কমপ্লেক্স নাম্বার। ব্যতিক্রম আছে যদি কনজুগেট
যোগ করতাম, যদি a প্লাস ib এর সঙ্গে a মাইনাস ib যোগ করা হতো তাহলে কিন্তু 2a আসতো, রিয়েল নাম্বার, এটা ব্যতিক্রম। বাট যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার যোগ করলে একটা কমপ্লেক্স নাম্বার হয়। আবার সবাই দেখো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের সঙ্গে আরেকটা কমপ্লেক্স নাম্বার যদি মাল্টিপ্লাই করি, গুণ করে দিই, সবাই দেখো কি হয়, ac প্লাস iad প্লাস ibc প্লাস i স্কয়ার bd, ac প্লাস iad প্লাস ibc প্লাস i স্কয়ার bd। স্টুডেন্টস তোমরা দেখো i স্কয়ার bd, আমি আগেই কিন্তু বলেছিলাম i স্কয়ারের ভ্যালু i কিউবের ভ্যালু মুখস্থ, এবং সবসময় এটা যদি সেই চ্যাপ্টারে মনে রাখবে, কোথাও i স্কয়ার আসা মানে এটা খুব একটা পজিটিভ লক্ষণ, কারণ i স্কয়ার আসা মানে রিয়েল হয়ে গেল, i স্কয়ার মানে -1, সো কমপ্লেক্স থেকে সে রিয়েল হয়ে যায়। দেখো এখানে i স্কয়ার bd মানে -bd, আমরা এটাকে লিখতে পারবো ac bd, আর এখান থেকে যদি আমরা i কমন নিই আমরা লিখতে পারবো ad bc, ac bd i ad bc। দেখো এটাও স্ট্রাকচার কি, a ib, তার মানে কমপ্লেক্স নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আউটপুট কি আসবে, একটা কমপ্লেক্স নাম্বার, নরমালি, ব্যতিক্রম থাকতে পারে। আবার কমপ্লেক্স নাম্বার যদি আমরা ডিভাইড করি এর আউটপুটও দেখা যাবে যে একটা কমপ্লেক্স নাম্বারই আসবে, এবং ডিভাইড করলে a ib ডিভাইডেড বাই c id, আমি যদি নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করি, নিচেরটার কনজুগেট দিয়ে যদি উপরে নিচে মাল্টিপ্লাই করি, সবাই দেখো উপরে আসবে ac মাইনাস iad প্লাস ibc মাইনাস i স্কয়ার bd ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস i স্কয়ার d স্কয়ার। সবাই দেখো i স্কয়ার bd, i স্কয়ার মানে -1, সো এটা প্লাস হয়ে যাবে, আমরা রিয়েল পার্টটাকে আলাদা লিখলাম আর ইমাজিনারি পার্টটাকে i কমন নিয়ে আলাদা লিখলাম, নিচে লিখলাম c স্কয়ার প্লাস d স্কয়ার। আমি যদি দুইটা পার্টে আলাদা করে লিখি ac প্লাস bd ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস i ইনটু bc মাইনাস ad ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। সবাই দেখো এটাও কিন্তু a প্লাস ib এই ফরম্যাটে চলে গেছে, তার মানে ডিভাইড করলেও যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এবং একটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমি nth রুট, দেখো nth রুট অফ a প্লাস ib, nth রুট মানে কি, n সংখ্যক রুট আসবে, ধরো যদি সেকেন্ড রুট হয়, কিউব রুট হয়, ফোর্থ রুট হয়, সিক্সথ রুট হয়, ফোর্থ রুট হলে 4টা আউটপুট, সিক্সথ রুট হলে 6টা আউটপুট, যতগুলো আউটপুট আসবে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার। আমরা দেখব একটু পরে ক্যালকুলেশন প্রপার্টিটা আগে বলে রাখলাম। তোমরা একটু দেখো i কে আমরা লিখতে পারি হাফ ইনটু 2i, হাফ ইনটু 2i, এই 2i কে লেখা যাবে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার। আমরা একটু আগে ক্যালকুলেশন দেখেছি যে i স্কয়ার মানে হচ্ছে -1, সো এইটার এটা কাটাকাটি যাচ্ছে, লেখাই যায়, তার মানে হাফ ইনটু 1 প্লাস i হোল স্কয়ার। i যদি হয় হাফ ইনটু 1 প্লাস i হোল স্কয়ার, তাহলে রুট ওভার i হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস i, রুট ওভার i হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 প্লাস i। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা কি বললাম বলো তো, আমরা i এর বর্গমূল বা রুট বের করেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কি বড় প্রশ্নের জন্য কি এমসিকিউর জন্য, এটা তোমাকে পারতেই হবে, জানতেই হবে, এবং অন্য ম্যাথের জন্য এই ক্যালকুলেশনটা খুবই সহায়ক। এবং একইভাবে যদি তোমাকে -i এর কথা বলতো, দেখো -i কে লেখা যায় হাফ ইনটু -2i, দেন এটাকে লেখা যাবে 1 2i প্লাস i স্কয়ার। দেখো এই দুটো কাটা যাচ্ছে, সো লেখাই যায় হাফ ইনটু 1 i হোল স্কয়ার। তাহলে রুট ওভার -i যদি আমি ক্যালকুলেশন করি প্লাস মাইনাস 1 বাই রুট 2 1 i, দেখো আমরা বর্গমূল পেয়ে গেলাম। এই বর্গমূল বের করা, রুট বের করা এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সো এটাকে খুব হাইলাইট করে আলোচনা করতেই হবে। আমরা আলোচনা করছি, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে খুবই ছোট জিনিস, i এর বর্গমূল বের করা। আমরা প্রায়ই এটা কাজে লাগাবো, বিভিন্ন রকম ম্যাথে এটা কাজে লাগবে, সবাই একটু বুঝে নাও। বাট একটা টিপিক্যাল রুট যেমন -8 প্লাস 6i
এর রুট বের করতে বললো। আমরা কিভাবে বের করব? তার আগে একটা প্রসঙ্গ একটু আলোচনা করে নিই, একটু খেয়াল করো। এটাকে বলা হয় একটা জটিল সংখ্যার সমতা। সমতা বলতে কি বোঝায়? সবাই দেখো, a plus ib is equal to c plus id। ধরো দুটো কমপ্লেক্স নাম্বার এভাবে ইকুয়াল করে লেখা, এটার আউটপুটটা আসলে কি? সবাই দেখো, আমরা এটা যদি সাইড চেঞ্জ করে দেই তাহলে নিশ্চয়ই এভাবে লিখতে পারবো a minus c is equal to i into d minus b। দেন আমরা যদি বোথ সাইডে স্কয়ার করি তাহলে এমন হচ্ছে a minus c whole square is equal to minus d minus b whole square। সবাই দেখো, i square টা -1 হয়ে যাচ্ছে। আমি যদি লেফট সাইডে নিয়ে আসি a minus c whole square plus d minus b whole square is equal to 0। আমরা ক্লাস 9 এ পড়েছি দুটি বর্গরাশির সমষ্টি, দুটো স্কয়ারের সামেশন যদি 0 হয় তাহলে প্রত্যেকই আলাদা আলাদা করে 0। যদি এইটা 0 হয় অবশ্যই a is equal to c, যদি এইটা 0 হয় অবশ্যই d is equal to b। তাহলে ঘুরে ফিরে কথাটা এরকম দাঁড়ালো, যদি দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল লেখা যায় তাহলে রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইজ ইকুয়াল টু ইমাজিনারি পার্ট। দেখো তাই হয়েছে, এবং এই জিনিসটা আমাদের ভীষণ কাজে লাগবে। এগুলো হচ্ছে একদম স্টার্টিং এর ডিসকাশন, শুরুর আলোচনা। এগুলো তোমাকে বুঝতে হবে, জানতে হবে, পারতে হবে, তাহলে যে আমরা ম্যাথ খুব স্মুথলি করতে পারবো। দেখো রিয়েল, আমরা দেখো রিয়েল ইজ ইকুয়াল টু রিয়েল, ইমাজিনারি ইজ ইকুয়াল টু ইমাজিনারি। আচ্ছা, আমাদের আলোচনায় আমরা ফেরত আসি। আমরা আলোচনা করছিলাম -8 + 6i এর রুট আমরা কিভাবে বের করব। সবাই দেখো, -8 + 6i আমরা একটু আগে বলেছি যে nth রুট মানে একটা কমপ্লেক্স নাম্বারের যত ইচ্ছা রুট করো না কেন তার আউটপুট একটা কমপ্লেক্স নাম্বারই হয়। তাহলে √8 + 6i আমি ধরলাম যে এর আউটপুট হচ্ছে a + ib একটা কমপ্লেক্স নাম্বার। যদি a + ib একটা কমপ্লেক্স নাম্বার হয়েই থাকে, আমি যদি বোথ সাইডে স্কয়ার করি, সবাই দেখো -8 + 6i a স্কয়ার প্লাস ib স্কয়ার প্লাস 2 into a into ib। আমরা বোথ সাইডে স্কয়ার করেছি, -8 + 6i a স্কয়ার। দেখো এটাকে লেখা যাচ্ছে -b স্কয়ার, কারণ এখানে একটা i স্কয়ার আছে যেটার ভ্যালু -1 প্লাস i into 2ab। তার মানে -8 + 6i a স্কয়ার - b স্কয়ার প্লাস i into 2ab। এমন একটা ফরম্যাটে আমি এনেছি যেটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট। সবাই দেখো, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। আমরা এই মাত্র শিখেছিলাম রিয়েল ইজ ইকুয়াল টু রিয়েল, তার মানে a স্কয়ার - b স্কয়ার ইজ ইকুয়াল টু -8। ইমাজিনারি পার্ট দুটো সমান, 2ab ইজ ইকুয়াল টু 6। আমাদের কাজ হচ্ছে ab এর ভ্যালু বের করা, ভ্যালু বের করে বসিয়ে দেওয়া, আমাদের কাজ শেষ। সবাই দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, মানে সোজা কথা a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে স্কয়ার করলে আমরা পাবো 64। 4a স্কয়ার b স্কয়ার মানে কি? দেখো 2ab স্কয়ার পাবো 36। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 100, সরি হোল স্কয়ার হচ্ছে 100। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 10। a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে 10 আর a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে -8। ধরো এটা ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আমরা যদি এই দুটো ইকুয়েশনকে যোগ করে দেই, আমরা যদি 1 প্লাস 2 করি, যদি দুইটাকে যোগ করে দেই, দেখো 2a স্কয়ার ইজ ইকুয়াল টু আসে কিন্তু 2, 2a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 1, a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এটা হচ্ছে a এর ভ্যালু। আমরা যদি 2 থেকে 1 কে সাবট্রাক্ট করে দেই, বিয়োগ করে দেই, এখান থেকে এখানে যদি আমরা বিয়োগ করি, দেখো 2b স্কয়ার ইজ ইকুয়াল টু আসে 18, b স্কয়ার ইজ ইকুয়াল টু 9, b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। a এর ভ্যালু প্লাস মাইনাস 1, b এর ভ্যালু প্লাস মাইনাস 3। তাহলে আমরা এই
কমপ্লেক্স নাম্বারের রুট ধরেছিলাম এটাকে, আমরা এখানে a আর b এর ভ্যালু বসিয়ে দিই। a এর ভ্যালু +-1, b এর ভ্যালু +-3, +-1 +-3i। এখান থেকে প্লাস মাইনাসটাকে বাইরে নিয়ে আমি লিখতে পারবো +-1 + 3i। কথা হচ্ছে যখন তুমি প্লাস মাইনাস বাইরে নিচ্ছ তখন এই ব্র্যাকেটের ভিতর প্লাস হবে না মাইনাস হবে? আমরা অনেক সময় দেখবো যে প্লাস হয়, অনেক সময় দেখবো মাইনাস হয়। একটা জিনিস মনে রাখবে, এই প্রশ্নে i যুক্ত যে অংশটা আছে, যে পার্টের মধ্যে i আছে, যেমন 6i, ওই পার্টের আগে যেই সাইন, কি সাইন? পজিটিভ সাইন, তাহলে এখানে আমরা কি সাইন দেব? পজিটিভ সাইন। আর যদি এমন হতো -8 -6i, তাহলে এখানে প্লাস মাইনাস বাইরে হবে, এখানে হতো মাইনাস সাইন। কেন হয়, কি কারণে হয়, আমরা একটু ব্রিফ করি। এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল সিস্টেম, পুরনো সিস্টেম। আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুটকে বের করতে গেলে এই স্টাইলে বের করতে পারি, কিন্তু একটা প্রসিডিউর আছে যাতে ডিরেক্ট করে ফেলা যায়, এটা অবশ্যই ভ্যালিড প্রসেস। যেমন আমি তোমাদের দেখাচ্ছি, সবাই দেখো, -8 + 6i, যেটাকে আমরা লিখতে পারবো 1 - 9 + 6i। নরমালি চেষ্টা করা হয় যে রিয়েল পার্টটা থাকে তাকে দুইটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার বিয়োগফল আকারে লেখা। যেমন দেখো, আমরা দুইটা রিয়েল নাম্বারের বিয়োগফল আকারে লিখেছি, যেগুলো হোল স্কয়ার নাম্বার, পূর্ণবর্গ সংখ্যা। এখানে এটাকে এইভাবে লেখা যায় 1 স্কয়ার 3i স্কয়ার 2 * 1 * 3i। সবাই দেখো, 1 স্কয়ার প্লাস 3i হোল স্কয়ার, 3i হোল স্কয়ার করলে কত হবে? -9 প্লাস 2 * 1 * 3i। তাহলে এটাকে লেখা যাচ্ছে 1 + 3i হোল স্কয়ার। এবার সবাই দেখো, তাহলে এর রুট -8 + 6i এর রুট আমি ডিরেক্ট বলতে পারবো +-1 + 3i। দেখো, এটাই কিন্তু আমাদের রেজাল্ট ছিল, +-1 + 3i। স্টুডেন্টরা জিজ্ঞেস করে যে আমি কিভাবে করব, এইভাবে করব না এইভাবে করব, তোমার ইচ্ছা। এটাও ভ্যালিড প্রসেস, ওইটাও ভ্যালিড প্রসেস, যেটা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। তবে কথা হচ্ছে, এই যে আমরা 2-3 লাইনে ম্যাথ করে ফেললাম, এই 2-3 লাইনে কিছু ম্যাথ করতে গেলে এতটাই চিন্তা করতে হয় যে অনেক সময় চলে যায়। আর যেটা ট্র্যাডিশনাল সিস্টেম, আগে বড় করে করেছি, ট্র্যাডিশনাল সিস্টেম হচ্ছে সেফ সিস্টেম। শুরু করলে তুমি শেষ পর্যন্ত যেতেই পারবা, কোথাও আটকাবা না, কোনো সমস্যা হবে না। তবে কমপ্লেক্স নাম্বারের রুটের ম্যাথ খুব ইম্পর্টেন্ট এবং কার্যকরী ম্যাথ। এই প্রসঙ্গে যাওয়ার আগে, মানে আমি আরো কিছু ম্যাথ দেখাবো, সেটা যাওয়ার আগে আমি একটা টপিক হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে এককের ঘনমূল, কিউব রুটস অফ ইউনিট। এককের ঘনমূল, কিউব রুটস অফ ইউনিট বা কিউব রুটস অফ 1। দেখো, আমরা বের করতে চাই 1 এর কিউব রুট। আমরা 1 এর কিউব রুটকে x ধরে নিলাম, তারপরে এখানে এই ইকুয়েশনে x এর যে ভ্যালুগুলো আসবে সেগুলোই হচ্ছে 1 এর কিউব রুট। আমরা বোথ সাইডে কিউব করেছি, তাহলে কত আসে? x³ = 1। দেখো, এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ, 3 ডিগ্রি ইকুয়েশন। সো x এর ভ্যালু অবশ্যই কয়টা হবে? 3টা। আমরা 1 কে লেফট সাইডে আনলাম, দেন আমরা ফর্মুলায় ভাঙিয়ে দিলাম, x is x - 1, x² + x + 1 = 0। সবাই দেখো, এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে x - 1 = 0 থেকে x এর একটা আউটপুট আসবে, সেই আউটপুটটা হবে 1। আবার এই যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, x² + x + 1 = 0, অবশ্যই এখান থেকে দুইটা ভ্যালু আসবে। আমরা জানি যে কোয়াড্রেটিক বা দ্বিঘাতকে মিডল টার্ম বের করা যায় না, সেখান থেকে ভ্যালু বের করতে গেলে এইভাবে যেতে হয়, -b +-√b² - 4ac / 2ac। দেখো সবাই ঠিক আছে কিনা? -b +-√b² - 4ac / 2ac, তার মানে -1 +-√- 3/2। স্টুডেন্টস, সবাই খেয়াল করো, এখানে কিন্তু আমরা মোট 3টা আউটপুট পেয়েছি, এখানে একটা আর এখানে হচ্ছে 2টা। এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। ফার্স্ট কথা, আমরা কার ঘনমূল বের করেছি? 1 এর। 1 কেমন নাম্বার? রিয়েল নাম্বার। তার মানে একটা রিয়েল নাম্বারের কিউব রুট বা ঘনমূল হয় কয়টা? 3টা। স্কয়ার রুট করলে যদি 2টা হতে পারে, তাহলে কিউব রুট করলে 3টা, ফোর্থ রুট করলে 4টা, এমনই হবে।
তার মধ্যে তিনটা রুটের মধ্যে একটা হচ্ছে রিয়েল বা বাস্তব, যেটা হচ্ছে এসেছে 1, আর বাকি দুইটা রুটের দিকে একটু তাকাও। -1 প্লাস রুট ওভার -3/2, -1 রুট ওভার -3/2। নরমালি এই দুইটা রুটকে একটাকে ওমেগা আর একটাকে ওমেগা স্কয়ার দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে গ্রিক লেটার ওমেগা, এটা ডব্লিউ না, এটা হচ্ছে ওমেগা। নরমালি বইতে খেয়াল করলে -1 প্লাস রুট ওভার -3/2 কে ওমেগা ধরা হয়, -1 মাইনাস রুট ওভার -3/2 কে ওমেগা স্কয়ার ধরা হয়। নরমালি একটাকে ওমেগা একটাকে ওমেগা স্কয়ার ধরে। যদি উল্টাও ধরো, যেটাকে ওমেগা ধরেছো তাকে ওমেগা স্কয়ার ধরো, আর অন্যটাকে ওমেগা ধরো, কোনো সমস্যা নেই। এখন তোমাদের মাথায় আসতে পারে কেন এইভাবে ধরেছে, ম্যাথ যারা গণিতবিদ তারা এইভাবে ধরলো কেন? আসলে প্রপার্টিটাই এমন যে এইটাকে স্কয়ার করলে এটা পাওয়া যায়, আবার এইটাকে তোমরা রাফে ক্যালকুলেশন করে দেখতে পারো, এইটাকে স্কয়ার করলে এটা পাওয়া যায়। সেই কারণে এইটার স্কয়ার এটা, আবার উল্টা করে যদি এইটার স্কয়ার এটা ধরো তাও চলে। তাহলে ইউনিট এককের ঘনমূল হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিয়েল, বাকি দুটো ইমাজিনারি। এই যে ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বার যে দুটো রুট আছে তাদের কি কি প্রপার্টিজ আছে, তাদের কি কি বৈশিষ্ট্য আছে, এটা নিয়ে আমাদের কিছু কথা বলার আছে। এগুলো এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল করো যে -1 প্লাস রুট ওভার -3, -1 মাইনাস রুট ওভার -3, তার মানে এরা একে অপরের অনুবন্ধী বা কনজুগেট। তার মানে এককের ঘনমূল একে অপরের অনুবন্ধী বা কনজুগেট। এবং আমরা কিন্তু এই ইকুয়েশন সলভ করে এই দুটো রুট পেয়েছি, ওমেগা আর ওমেগা স্কয়ার। সো ওই রুট দিয়ে এই ইকুয়েশনকে সিদ্ধ করা যায় বা স্যাটিসফাই করা যায়। আমি যদি এখানে ওমেগা বসাই, দেখো কি হবে, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1 0। যেহেতু এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে ওমেগা, সো ওমেগা দিয়ে এই ইকুয়েশনকে সিদ্ধ করা যায় বা স্যাটিসফাই করা যায়, স্যাটিসফাই করেছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেহেতু এইটার স্কয়ার এইটা, তাই ওমেগা আর ওমেগা স্কয়ার। আবার কি বলেছি, এইটার স্কয়ারও এইটা, সো আমি কি লিখতে পারবো ওমেগা স্কয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা। যেহেতু এর স্কয়ার এইটা, তাহলে ওমেগা স্কয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা, তার মানে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। আবার তুমি যদি এভাবে চিন্তা করে দেখো যে ওমেগা যেহেতু 1 এর কিউব রুট, সো ওমেগা কে কিউব করলে তো 1 ই হবে। ওমেগা যদি 1 এর কিউব রুট হয়ে থাকে, যেমন 4 হচ্ছে 16 এর স্কয়ার রুট, সো 4 কে স্কয়ার করলে তো 16 ই হবে। ওমেগা যেহেতু 1 এর কিউব রুট, সো ওমেগা কে কিউব করলে তো 1 ই হবে। ওমেগা কে কিউব করলে 1 হবে, তার মানে ওমেগা স্কয়ার কে কিউব করলে কত হবে, 1 হবে, যেহেতু সেও কিউব রুট। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, ওমেগা টু দি পাওয়ার প্লাস মাইনাস পাওয়ার যদি ডিভাইজিবল বাই 3 হয়, তার আউটপুট হবে 1। ওমেগা টু দি পাওয়ার প্লাস মাইনাস ডিভাইজিবল বাই 3 মানে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি করে বুঝতে হয়, এটা আমরা ছোট ক্লাসে পড়েছি। তাহলে ওমেগার পাওয়ার একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটাকে একটা ফর্মুলার মতো করে ইউজ করা হয়। আমরা এখানে কি কি শিখলাম সবগুলো কথা আবার বলছি। নাম্বার 1, আমরা বলেছি একটা 1 একটা সংখ্যা একক, তার ঘনমূল বা কিউব রুট হচ্ছে 3টা, তার একটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা 1, আর বাকি দুটো হচ্ছে ইমাজিনারি নাম্বার, যার একটাকে গণিতবিদরা ওমেগা ধরেছেন আর একটাকে ওমেগা স্কয়ার ধরেছেন। কি বলেছি, এটাকে স্কয়ার করলে এটা পাওয়া যায়, এবং উল্টা এটাকে স্কয়ার করলে আবার এটা পাওয়া যায়। তুমি উল্টাও ধরতে পারো। আচ্ছা, এটাকে স্কয়ার করলে যেহেতু এটা পাওয়া যায়, আমি লিখতেই পারি ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা। সেখান থেকে আমরা পাচ্ছি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। আবার আমি যদি এভাবে বলি, যেহেতু ওমেগা এবং ওমেগা স্কয়ার এদের কিউব রুট, সো এদেরকে কিউব করলে অবশ্যই আউটপুট হবে 1। এবং আমি জেনারেলি কথাটাকে এইভাবে বলতে পারি যে ওমেগা টু দি পাওয়ার প্লাস মাইনাস ডিভাইজিবল বাই 3 মানে 3 দ্বারা বিভাজ্য হলেই তার আউটপুট 1 হবে। যেমন ওমেগা টু দি পাওয়ার, আচ্ছা আগে বলো, ছোট ক্লাসে আমরা কিভাবে করেছিলাম যে ডিভাইজিবল বাই 3 কি করেছিলেন? ডিভাইজিবল বাই 3 চেনার উপায় হচ্ছে, যেমন আমি একটা एग्जांपल দেই, 3 2 4 3 2 4 6। একটু খেয়াল করো, এই চারটা সংখ্যা যোগ করলে কত হয়? 3 আর 2 5, 5 আর 9, 9 আর 15। যদি এই চারটা সংখ্যা যোগ করে 15 ই হয়, 15 কি ডিভাইজিবল বাই 3 না? অবশ্যই। তাহলে এই পুরো নাম্বারটাই ডিভাইজিবল বাই 3। তাহলে ওমেগার উপরে কিছু পাওয়ার রেখে তার ক্যালকুলেশন করা, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো ওমেগা টু দি পাওয়ার আমি আন্দাজে ধরো 1 5 7 8 6 4 আমরা যেটা পাওয়ার দিলাম, আমি এখন ক্যালকুলেশন করে দেখতে চাই যে
এর আউটপুট কত দেখো 1 আর 5 6 6 আর 7 13 13 আর 8 21 21 6 27 27 আর 4 31 তার মানে এই পাওয়ারগুলো অ্যাড করলে হচ্ছে 31 কত হলে ডিভাইসিবল বাই 3 হতো 30 তাহলে আমরা একটা কাজ করি এখানে 3 দিয়ে ইনটু ওমেগা লিখে দিই সবাই দেখো এইটুকু কিন্তু ডিভাইসিবল বাই 3 সো এর আউটপুট কত হবে 1 এর আউটপুট যদি 1 হয় তাহলে এখান থেকে আউটপুট কত আসবে ওমেগা এগুলো এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে ওমেগা টু দি পাওয়ার এত এর পাওয়ার আউটপুট কত আর কি বলেছি এটাকে ফর্মুলা হিসাবে আমরা কাজে লাগাবো আমাদের লাগবে ক্যালকুলেশন প্রসঙ্গত একটা কথা বলে রাখি ধরো কোন জায়গায় 27 এর কিউব রুট ফেস করতে হচ্ছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই 27 এর কিউব রুট কত তুমি বলবা 3 তাহলে আমরা এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে যদি চিন্তা করি আমরা বলবো যে 27 এর কিউব রুট অবশ্যই তিনটা এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে 27 এর কিউব রুট হচ্ছে তিনটা একটা হচ্ছে 3 সবাই দেখো আমি ব্যাপারটাকে এভাবে বলি ধরো 27 এর সঙ্গে একটা 1 আছে তাহলে 27 এর আমি যখন এই ইকুয়েশনটাকে এভাবে লিখব এবং আমি যখন এখান থেকে x এর ভ্যালু বের করব সবাই দেখো 27 এর কিউব রুট করলে তুমি 3 পাচ্ছ ঠিক আছে বাট 1 এর কিউব রুট করলে আমরা কি 1 ওমেগা ওমেগা স্কয়ার পাচ্ছিলাম তাহলে x এর আউটপুট কি হবে 3 ওমেগা স্কয়ার ফর দিস চ্যাপ্টার যখন 27 এর কিউব রুট তোমাকে ফেস করতে হবে 3 ওমেগা স্কয়ার তাহলে স্টুডেন্টরা বলো যদি এমন হয় যে 8 এর কিউব রুট তোমাকে ফেস করতে হবে তুমি বলবা 2 ওমেগা স্কয়ার 64 এর কিউব রুট ফেস করতে হবে 4 ওমেগা স্কয়ার এটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ 4th রুট -81 এর ভ্যালু বের করা অবশ্যই এখন আমরা যত শিখেছি এই চ্যাপ্টারে আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা চারটা আউটপুট এখান থেকে চারটা আউটপুট আসবে এবং আমরা আগেই বলেছি যে কমপ্লেক্স নাম্বারের যত রুটই হোক nth রুট মানে 4th রুট 6th রুট যতগুলো রুট আসবে প্রত্যেকটাই কমপ্লেক্স নাম্বার আমরা এটাকে অবশ্যই লিখতে পারবো এইভাবে x to the power 4 is equal to -81 then x to the power 4 plus 81 is equal to 0 then x square whole square minus 9i whole square is equal to 0 সবাই দেখো x square whole square minus 9i whole square 9i whole square ভেঙে দেখো কত হয় 9 এর জন্য 81 আর i square তো -1 এটা প্লাস হয়ে যাবে এটাকে আমরা লিখতে পারছি x square plus 9i into x square minus 9i is equal to 0 এখন একটা পোরশন থেকে আমি বলতে পারি x square is equal to 9i তাহলে x square is equal to 9i হলে সবাই দেখো 9/2 into 2i দেখো পুরো জিনিস কিভাবে কাজে লাগে আমরা x square is equal to 9/2 1 plus 2i plus i square লিখতে পারি মনে পড়েছে সবার আমরা i এর রুট বের করতে যে কাজটা করেছিলাম তাহলে x square is equal to 9/2 into 1 plus i whole square then রুট করলে কত হবে প্লাস মাইনাস 3/2 1 plus i দেখো x এর দুইটা ভ্যালু আমরা পেয়ে গেছি আবার আরেকটা অংশ থেকে কি আসে দেখো x square is equal to -9i যেটাকে আমরা লিখতে পারবো 9/2 into -2i x square is equal to 9/2 1 minus 2i plus i square x square is equal to 9/2 into 1 minus i whole square so x এর ভ্যালু আসবে প্লাস মাইনাস 3/2 1 minus i দেখো আরো দুটো আউটপুট টোটাল চারটা আউটপুট চলে আসলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা বুয়েটে আসা ম্যাথ অ্যাডমিশন টেস্টে আসে ঢাকা বোর্ডে আসা ম্যাথ বিভিন্ন বোর্ডে আসা ম্যাথ তোমরা যে লাইব্রেরি বই খুলবে এই ম্যাথটা খুঁজে পাওয়া যাবে সেই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এবার দেখো আমরা কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলি এই চ্যাপ্টারে বেসিক আলোচনা অনেক বড় এই চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ সবকিছু তোমার জানতে হবে আমরা যে বলেছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বার যাকে লেখা হচ্ছে কিভাবে a + i তোমরা স্টুডেন্টরা মনে রাখবে যে কমপ্লেক্স নাম্বারকে গ্রাফে প্লট করা যায় যে গ্রাফে আমরা প্লট করি তাকে বলে আর্গান ডায়াগ্রাম কমপ্লেক্স নাম্বারকে গ্রাফে প্লট করা যায় সেই গ্রাফকে বলে আর্গান ডায়াগ্রাম
তাহলে আর্গেন ডায়াগ্রামে কিভাবে প্লট করে? মজার ব্যাপার হচ্ছে আমরা যে কার্টেসিয়ান সিস্টেমের গ্রাফের কথা জানি, যেটা আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে ক্যালকুলেশন করি, সেই গ্রাফে কিন্তু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে সবই হচ্ছে রিয়েল নাম্বার। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে সব হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে কি করে একটা কমপ্লেক্স নাম্বারকে রিয়েল প্ল্যাটফর্মে আমি সেট করব? সবাই দেখো, কমপ্লেক্স নাম্বারের জন্য যে আর্গেন ডায়াগ্রাম, সেখানে এক্স অ্যাক্সিস হচ্ছে রিয়েল এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইমাজিনারি। তার মানে রিয়েল পার্টটুকু সেট করতে হয় এক্স অ্যাক্সিসে, ইমাজিনারি পার্টটুকু সেট করতে হয় ওয়াই অ্যাক্সিসে। তার মানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। এখানে ওয়াই অ্যাক্সিসের প্রত্যেকটা ঘরকে আমি মনে মনে আই ধরি। এখানে প্রত্যেকটা ঘর হচ্ছে আই। সে 2i, তাহলে দুইটা ঘর, 3i তিনটা ঘর, চারটা ঘর, 4i এরকম। খেয়াল করো, আমি যদি একটা নাম্বার বলি 3 + 4i, আমরা 3 হচ্ছে রিয়েল পার্ট, এইদিকে বলবো 1 2 3। 4i দেখো একটা 1i 2i 3i 4i এই বরাবর যাবে। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে 3 + 4i। আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন লম্বরেখা এঁকে দিলাম। ভ্যালু বলতে গেলে আমরা বলবো এটা 3 আর এটা হচ্ছে 4। ভ্যালু বলতে গেলে আমরা বলবো এটা 3 এটা 4। তাহলে আমি 3 + 4i মুছে দিয়ে এটাকে বললাম ধরো a + ib। তাহলে অবশ্যই এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা গ্রাফে প্লট করব, সেটা একটা পয়েন্ট আকারে এইভাবে প্লট করা যাবে। এই পয়েন্টের ক্ষেত্রে এই যে গ্রাফে প্লট করলাম, আর্গেন ডায়াগ্রামে প্লট করলাম, এবার দুইটা কথা চলে আসবে। একটা হচ্ছে মডুলাস আর একটা হচ্ছে আর্গুমেন্ট। কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং আর্গুমেন্ট বলতে আসলে কি বোঝায় আমরা এই জিনিসটা একটু অ্যানালাইসিস করি। একটা কমপ্লেক্স নাম্বার গ্রাফে প্লট করার পরে যে বিন্দুতে আমি তাকে প্লট করব, যে বিন্দুতে শেষে পড়বে, অরিজিন, পয়েন্ট অফ অরিজিন বা মূল বিন্দু থেকে সেটা কত দূরে। সবাই দেখো এটা কিন্তু অতিভুজ। এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা হাইপোটেনিউস অতিভুজ। এটা a এটা b হলে এটা কত হয় সবাই দেখো। এই যে অতিভুজ কিংবা পয়েন্ট অফ অরিজিন থেকে ওই পয়েন্টের ডাইরেক্ট যে ডিসটেন্সটা, এটাই হচ্ছে মডুলাস। তাহলে আমরা a + ib এর মডুলাস এভাবেও লিখতে পারি কিংবা মড দিয়েও লিখতে পারি। লিখলে এর আউটপুট আসবে √a² + b²। সহজ, এটা বুঝতে তেমন কষ্ট হয় না। আর এই যে স্ট্রেট লাইনটা আমরা টেনেছি পয়েন্ট অফ অরিজিন বা মূল বিন্দুর সাথে, এই পয়েন্টে সে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, সেই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি অবশ্যই লিখতে পারবো tan θ = b/a। সবাই দেখো tan θ = b/a। এইখান থেকে θ আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স b/a। এই যে থিটা, এটাই হচ্ছে আর্গুমেন্ট। তোমাকে যদি কখনো বলে যে আর্গুমেন্ট অফ a + ib, তুমি লিখবে tan ইনভার্স b/a। যতটা মুখস্থের জিনিস তার থেকেও বেশি বোঝার জিনিস, কারণ আর্গুমেন্টের মুখ্যমান গৌণমানের একটা ব্যাপার স্যাপার আছে। এই মুখ্যমান বলতে আসলে কি বোঝায় এটা একটু এক্সপ্লেইন করা দরকার। মডুলাস সহজ, মডুলাস নিয়ে কখনোই সমস্যা হয় না, কারণ তোমার কমপ্লেক্স নাম্বারটা এখানে না পড়ে এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে। তখন অ্যাঙ্গেল নিয়ে খুব ঝামেলা হয়, স্টুডেন্টরা খুব ঝামেলায় পড়ে যায়। আমরা এই জিনিসটা একটু অ্যানালাইসিস করি। সবাই দেখো, আমরা একটা কমপ্লেক্স নাম্বার টার্গেট করি 1 + i। এই কমপ্লেক্স নাম্বারে আমি ক্লাসের মাঝখানে একটু বলে নেই, যেভাবে আলোচনা করেছি যে স্টাইলে একটার পর একটা, অবশ্যই প্রত্যেকটা কথা ভিডিও থামিয়ে থামিয়ে হলেও প্রত্যেকটা কথা তুমি খাতায় লিখবে, প্রত্যেকটা ক্যালকুলেশন খাতায় লিখবে, প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু এই ক্লাস করে কোনো লাভ নেই। সবাই দেখো, 1 + i কে যদি গ্রাফে প্লট করি, এই পর্যন্ত হবে 1, এদিকে যদি i হয়ে থাকে, আমরা ভ্যালু যদি কনসিডার করি, এটাও 1, তাহলে এটা হচ্ছে 1 + i। আমরা o এর সাথে এই পয়েন্টটা কানেক্ট করে দিলাম, তাহলে হাইপোটেনিউস বা অতিভুজ কত হয়? √2। তার মানে মডুলাস 1 + i হচ্ছে √1² + 1² মানে √2। আর এই যে হাইপোটেনিউস অতিভুজ, সে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেল যদি থিটা হয়, আমি লিখতে পারবো tan θ = 1/1।
tan theta is equal to 1/1 হলে theta is equal to pi/4, তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট অফ 1 + i মানে হচ্ছে pi/4। প্রবলেম হয় কখন আমি দেখাই। ধরো একটা কমপ্লেক্স নাম্বার -1 - i -1 - i হলে দেখো এই কোয়াড্রেন্টে আসে -1 - i এর ক্ষেত্রে মডুলাস তো কোনো ফ্যাক্টর না, আগেই বলেছি সহজ। মডুলাস মানে হচ্ছে √a² + b² ফর্মুলা, সো এটা খুব ইজিলি চলে আসে √1² + √1² √2। কিন্তু ওই যে আমরা থিটা লিখেছি tan ইনভার্স b/a, সবাই দেখো এই ক্ষেত্রে কিন্তু tan ইনভার্স b/a বললে দুইটাই নেগেটিভ, এদিকেও নেগেটিভ এদিকেও নেগেটিভ, -1/-1, এবং এটা কত চলে আসে tan ইনভার্স 1। সমস্যা হচ্ছে কোনো ক্যালকুলেশনে tan ইনভার্স 1 আসলে আমাদের হাত দিয়ে pi/4 বের হয়ে যাবে। কিন্তু খেয়াল করো এই যে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম প্রথম ক্ষেত্রে, তাহলে এখন অ্যাঙ্গেলটা এমন, অ্যাঙ্গেলটা কিন্তু এমন, আমরা স্পষ্টত বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা 180 + pi/4, 180 + pi/4, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 + pi/4 মানে 45। তার মানে ব্যাপারটা কত আসে 225। তার মানে এটাকে আমি লিখতে পারবো 5 pi/4, 180 + 45 225 মানে হচ্ছে 5 pi/4। এই যে ক্যালকুলেশন করে বের করেছি এটা যে ভুল তা কিন্তু না, কিন্তু তোমাদের বইতে দেখবে যে থিটার ভ্যালু less than or equal to pi, greater than or equal to -pi এর মধ্যে রাখা হয়। বইতে দেখবে লেখা আছে, মানে এর মধ্যে রাখা মানে হচ্ছে আমরা থিটার মুখ্য মান নিচ্ছি, মুখ্য মান আমরা এই ভ্যালুতে যাব না, আমরা মুখ্য মানে যাব যাতে ভ্যালুটা এত আসে। খেয়াল করো এই যে পজিশন, এই পজিশনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে। কিন্তু যদি এই সাইড থেকে নেই তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু 135 ডিগ্রি, যেহেতু 225 তাহলে এই পাশ থেকে অ্যাঙ্গেল নিলে 135, 135 কে আমরা বলতে পারবো 3 pi/4। তাহলে খেয়াল করো এই যে 5 pi/4 এসেছে এটাকে আমরা 3 pi/4 ও লিখতে পারি, কিন্তু ব্যাক সাইড থেকে যদি আসো এই সাইড থেকে তাহলে তোমাকে এই অ্যাঙ্গেলের আগে মাইনাস দিতে হবে। একটু খেয়াল করো 3 pi/4 এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ে যায়। এখানে দেখো লেখা আছে থিটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -pi, মানে 180 -180, এটা কিন্তু -3 pi/4। থিটা লেস দ্যান অর ইকুয়াল টু pi বাট গ্রেটার দ্যান -pi, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -pi, তাহলে সেটা এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে -3 pi/4। এই জিনিসটা কনফিউজিং, অনেকের প্রবলেম হয়, তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে মুখ্য মান গৌণ মানের কিছু হিসাব নিকাশ আছে, এই ভ্যালুগুলো নেওয়ার সময় যাতে কখনোই উল্টাপাল্টা না হয়ে যায় খেয়াল করবে। আমি আবার একটু বলি পুরো কথাটা সংক্ষেপে, খেয়াল করো -1 - i যখন আমরা গ্রাফে প্লট করব সেটা ফোর্থ কোয়াড্রেন্টে করবে। আমরা যখন tan θ লিখব বা θ tan ইনভার্স b/a লিখব আসবে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমরা জানি tan এর ক্ষেত্রে 1 আসে 45 এর জন্য, নেক্সট টাইম 1 আসে 45 + 180 এর জন্য। এই যে 45 + 180 মানে 5 pi/4, এটা অবশ্যই কারেক্ট। কিন্তু তুমি যদি এই রেঞ্জের মধ্যে আনতে চাও তাহলে এই লাইনটাকে তোমার উল্টা দিক থেকে ভাবতে হবে। এই সাইড থেকে যদি তুমি ভাবো তাহলে কত আসে, 225 বলে না কিন্তু 135। এই যে দেখো 135, এবং সেই 135 টা উল্টা দিক থেকে নিলে হবে -135, -135 মানে হচ্ছে -3 pi/4। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং সব সময় 1 + i, -1 + i, -1 - i, 1 - i এই চারটা প্র্যাকটিস করলে আর্গুমেন্টটা যথেষ্ট ক্লিয়ার হয়ে যায়। মডুলাস এবং আর্গুমেন্টের খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা আছে। তার আগে একটা জিনিস বলে দেই, কমপ্লেক্স নাম্বারে দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে পোলার ফর্ম, কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হচ্ছে a + ib = r
cos থিটা প্লাস i sin থিটা। এটাকে বলে পোলার ফর্ম, যেখানে r হচ্ছে মডুলাস, থিটা হচ্ছে আর্গুমেন্ট। एग्जांपल দিচ্ছি 1 প্লাস i, সবাই বলো 1 মুখে মুখে পারবে সবাই। 1 প্লাস i এর আর্গুমেন্ট কত, মডুলাস কত, √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2 cos, সবাই দেখো আমরা একটু আগে বের করেছিলাম থিটার ভ্যালু কত ছিল, π/4, cos π/4 i sin π/4। এটা হচ্ছে পোলার ফর্ম। আরেকটা ফর্ম আছে এক্সপোনেনশিয়াল ফর্ম, বাংলা ভার্সন সূচকীয় ফর্ম। এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে a + ib = r e to the power i theta। r e to the power i theta, r হচ্ছে √2 e to the power π/4 i, এভাবে লেখে। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, এই বেসিক ডিসকাশনগুলো না জানলেই না। তাহলে মডুলাস আর্গুমেন্ট নিয়ে কথা বললাম। আমাদের প্রথম লেকচারে আমরা যতটুকু হাইলাইট করেছি এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করা এবং মনে রাখার চেষ্টা করব। আমরা নেক্সট লেকচারে একদম ম্যাথের ভিতরে ঢুকে যাব, সেখানে প্রচুর ম্যাথের ক্যালকুলেশন হবে। আজকে পর্যন্তই, আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবে পারফেক্টলি এবং প্রবলেম থাকলে আমাদেরকে নক করবে। ধন্যবাদ।